हमारे बीच हमारे रानीगंज क्षेत्र से बीजेपी के कैंडिडेट श्री पार्थो घोष जी आप लोगों के सामने मौजूद है। मैं सभी से एक बार परिचय करा देना चाहता हूँ। ये सर हमारे चीफ एडवाइजर आर.के. खेतान जी, हमारे वर्किंग अरुण भरतिया जी और सभी मौजूद है। नाम आया था राजस्थान से हमारे विधायक आए हुए हैं सिकंदर कोटवाल जी, एक्स मिनिस्टर है राजस्थान के, लेकिन उनकी कहीं और मीटिंग चल रही। PCL কোল ইন্ডিয়ার একটা আনুষঙ্গিক কোম্পানি, সে আমাদের রানীগঞ্জের চতুর্দিক ওসিপি ওপেন কাস্ট প্রজেক্টের মাধ্যমে কয়লা তোলার প্ল্যানিং করছে। এটা কেন্দ্রীয় সরকারের পরিযোজনা। মানুষ অতিষ্ঠ, ভয়াক্রান্ত, রানীগঞ্জকে খালি করার চক্রান্ত। আপনাকে জানতে হবে, আপনি যেহেতু দূরে নয়, আমাদের খুব কাছেরই লোক, অন্ডালের পরেই তো আপনার গ্রাম, আপনার নিশ্চয়ই জানা থাকবে। ঐতিহ্যবাহী শহর এটা। 1876-এর মিউনিসিপ্যালিটিতে গায়ে লেখা আছে, 1885 রানীগঞ্জ স্টেশনে গায়ে লেখা আছে। ফার্স্ট ট্রেন এখানে চলেছে, গুডস ট্রেন। এইসব থাকা সত্ত্বেও রানীগঞ্জকে খালি করার যে প্ল্যানিং সেন্ট্রাল গভর্নমেন্টে চলছে, এটা কি বলবেন? আমাদেরকে কি ভরসা আছে দিয়ে যাবে? আমাদের এই বিষয়ে আরও বিশদভাবে সিটিজেন ফোরামের যে খুব সিনিয়র এখানকার সিটিজেন, is the past chairman of Raniganj municipality, very senior leader of Raniganj in all respect, very respected person. ইনি এই বিষয়ে আরো বলবেন। এছাড়া আমাদের যেটা মেমোরেন্ডাম তৈরি করা হয়েছে, সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুটোকে নিয়েই তৈরি করা হয়েছে। এখন যেহেতু আপনারা রাজ্য সরকারের আপাতত ক্ষমতায় নেই, সেজন্য ওই সমস্যাগুলো আপনাকে আর দিয়ে আমার মনে হয় ভার চাপানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ে ওই ওদের সঙ্গে জড়িত সে কথাগুলোই যদি বলি, আমার মনে হয় আপনার সেগুলোকে আপনার উপরে যারা লিডারশিপ আছে তাদের সঙ্গে কথা করতে সুবিধা হবে। এবং এটা রাজ্য সরকারের ডিসিশন, তাও আপনার বছরে আনা দরকার। রানীগঞ্জে নতুন কোনো নকশা পাস হওয়া বন্ধ হয়ে গেছে, নতুন ঘর বাড়ি করতে দেওয়া হচ্ছে না। মানে কি? মানে রানীগঞ্জ ছেড়ে দিন, এটা অবশ্য স্টেট গভর্নমেন্টের, আপনাদের ঘর। তাও আমি আপনাকে এটা বলছি, বারবার বলছি। এই এত স্কোয়ার ফিট এই ফার্স্ট ফ্লোর এরিয়া, তার 500 আগে, তারপরে 300, তারপরে আমরা পাঠিয়েছি ওই এজেন্সি এমপি, ওই ববি হাকিমের যেটা আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তাকে দিয়েছি, দেখছি, করছি, কিন্তু নকশা পাস হচ্ছে না। রানীগঞ্জে ওয়াটার থেকে শুধু কয়লা আছে। HR কর্মকার, one of the greatest scientists on coal of India, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স অফিসে আসতে 10-12 বছর আগে এসেছে। এই পরিষ্কার ভাবে বলে গেছেন, এই যে রানীগঞ্জের কোল সিম runs from Raniganj to Bay of Bengal, কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? আপনারা দুর্গাপুরে কয়লা নেই, পুরে দেখুন দেখি। তবে আমরা প্রশ্নায়, কয়লা আমাদের সম্পদ নয়, কয়লা আপনাদের সম্পদ, কয়লা দেশের সম্পদ। এটা কেউ না করতে পারে না। আমরা না কোথায় করছি? আমরা বলছি যে ডিপ মাইনিং যেটা আগে আপনারা করতেন, 400 ফুট 500 ফুট, এটা অস্ট্রেলিয়াতে ডিউটি ল্যান্ডিং, ল্যান্ড রেজেন্টের যেগুলো টেকনিক চলে এসছে, তাহলে ডিপ মাইনিং করা হচ্ছে। নিচে গিয়ে মাটির তলা থেকে আপনারা কয়লা তুলুন, তারপরে উপরে জনবসতি থাকবে, শিল্প থাকবে, আমার কোনো আপত্তি নেই। আপনারা ওসিপি যদি করেন, আপনি চিন্তা করুন কি অবস্থা হবে। সেও প্রাণী আমার চারদিকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব দিকে কাজ চলছে।
আমরা ঘুরেছি, রানিগঞ্জ সিটি ইনফরমের টিম পুরো গ্রামে গঞ্জে যাচ্ছে, সবার কাছে খবর নিয়েছিল, হ্যাঁ ওরা তারা এসেছিল, বলছে টাকা লাও, বাড়ি খালি করে দাও। এটা একটু চিন্তা করে আপনার। আমি অ্যাডভোকেট হিসেবে আপনি বিষয়টাকে যদি ওপর পর্যন্ত তোলেন তাহলে রানীগঞ্জ মানুষ উপকৃত হবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে, এইটা একটু দেখবেন। রানীগঞ্জে এই যে ধস এলাকা বলে গাড়ি তৈরি করতে দেবো না, এবং লয়ার মানুষ নিশ্চয়ই আপনি যদি ফাইট করেন তাহলে নিশ্চয়ই পলিসির একটা পরিবর্তন ঘটানো যাবে। আমরা চাই কয়লা উঠুক, কিন্তু এইভাবে না। আরেকটা হচ্ছে যে ওসিবি করা যেটা ডিমেরিটস, আপনি এটা ভালো করে জানেন। ওসিবি মানে হচ্ছে লুটপাট, প্যাকেট তৈরি হয়ে যায়। আমার এখানে 6টা জেনারেল ম্যানেজার সিবিআই ধরেছে, 6 মাস 1 বছর 2 বছর করে জেলে ছিল। 6টা জেনারেল ম্যানেজার টাইপে এত হাই র্যাঙ্কিং অফিসার। তারপরে ধরুন কত লোক আমরা দেখছি যে পাড়ার ছোট ছোট লোক ইলিগাল মাইনিং ফাইনিং করে কোটিপতি হয়ে যাচ্ছে। মানে একটা লুটপাটের জায়গা, পুলিশ প্রশাসনের লুটপাটের জায়গা, ওসিবি মানে লুটপাট, একটা ম্যানেজমেন্ট লোকে, পুলিশ প্রশাসন লোকে, অন্য সবাই লোটে, বিভিন্নভাবে লুটপাট। ওসিবি করলে আমাদের শহরের সম্পদ, এই চারদিকে ওসিবি করলে আমাদের অভিজ্ঞতায় বলছে গ্রামগুলোর মতো জলের স্তর নিচে নেবে। আমাদের এখানে কোনো পুকুর বলুন কিংবা কুয়ো বলুন, কোথাও কোনো জল থাকে। ওসিবি মানে দূষণটা বেড়ে যায়। এমনি রানীগঞ্জের দূষণ হায়াস্ট, আপনি যদি একটু স্টাডি করেন তাহলে দেখবেন রানীগঞ্জ এলাকার দূষণ কলকাতা দিল্লিকে ছাড়িয়ে গেছে। আমরা অতটা চিল্লাপিল্লা, আমাদের কেউ অন্য সংস্থা এত বেশি করে কিছু 2-1 জন একটু সাজেস্ট হচ্ছে, ওসিবিগুলো আরও দূষণ নেই। এই শহরে আর কেউ মানুষ বাস করে। আমাদের রানীগঞ্জ শহরে মেডিকেল রিপোর্ট হচ্ছে, আমাদের যারা আমাদের সংগঠনের সাথে যে ডাক্তাররা যুক্ত আছে, কয়েকশো ডাক্তার, তারা বলছে যে গত 2 বছরে তারা 16টা কেস পেয়েছে। এটা আপনারা সবাই জেনে রাখবেন। ডাক্তার বাসু আমাকে বলেছে 16খানা কেস পেয়েছে, যাদের প্রত্যেকের কিডনি ট্রাবল। স্টাডি হয়েছে, স্টাডি হয়ে দেখা গেছে সেই লোকগুলো মদ খায় না, বিড়ি খায় না, সিগারেট খায়। তাদের স্টাডি হিস্ট্রি হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। সেখান থেকে বলছে যেগুলো মূল কারণ হচ্ছে দূষণ, এবং দূষণের জন্য তার কিডনি ফেলিওর। আপনার 11টা লোক বক্তানগরে মারা গেছে, শুধুমাত্র একটা বক্তানগরে 11টা লোক মারা গেছে। গ্রামে গেলে আপনি জানতে পারেন যে সেই লোকগুলো মনে হচ্ছে শ্বাসকষ্ট। আমাদের রানীগঞ্জ শহরে বহু লোক শ্বাসকষ্টে মারা গেছে, এবং ধীরে ধীরে আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা তো এই শহরের মানুষ ধরিয়ে আমাদের সারা জীবন আমরা আছি, কেউ 100 বছর 200 বছর, কোন জায়গা থেকে এরা 100-200 বছর ধরে আছে। রানীগঞ্জে বহু লোক আছে 300 বছর, কুমারবাজারের একটা লোক আছে, একদম রানীগঞ্জ সৃষ্টির সময় থেকে এরা আছে। তা আমরা তো কেউ এই শহরটায় ছেড়ে যেতে চাই না। আমরা চাই শহরের উন্নয়ন, শহর উন্নয়নের কিছু প্রশ্ন আছে আপনার কাছে, সেগুলো আমরা রাখছি না এই মুহূর্তে। আপনি জিতলে নিশ্চয়ই আমরা আপনার কাছে যাবো। আমরা আশা করি যে নিশ্চয়ই আপনার সাফল্য লাভ হোক, আপনি সাফল্যিত হন, এটা আমরা চাই। কিন্তু ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যে রাজনৈতিক দলের সঙ্গে আছেন, আপনি চেষ্টা করলে পারেন যে ইসিএলের যে পলিসিটাকে চেঞ্জ করা, রানীগঞ্জ শহরকে 200 থেকে বাড়ানো। ওদের যতই বলুন, ওই যে সার্কুলারটা, ওদের যে নোটিশটা করেছে, ওরা মাইন্স অ্যাক্ট অনুসারে করেছে, এজেন্ট এবং ম্যানেজারই সই করতে হবে, ওদের জিএমসিএমডি সই করতে হবে। অ্যাজ পার মাইন্স অ্যাক্ট ওদেরই পাওয়ার আছে, যার ফলে ওরা ওটাকে সই করতে। অর্থাৎ আমরা যদি ওটাকে বলি, ওরা যদি মুখে বলে যে আমি উইথড্র করে দিলাম, হ্যাঁ, ওটা কিন্তু উইথড্র হবে না, পরিষ্কার। অ্যাজ পার মাইন্স অ্যাক্ট ওরা ইস্যু করেছে, উইথড্র করাটা সহজ ব্যাপার। আর পলিসি যদি হয় যেখানে ওসিপি করবো, তাহলে এখন এই বিষয়টাকে আপনাকে একটু দেখতে হবে। আপনি আপনার সাফল্য হোক, নিশ্চয়ই আমরা চাই। সিটি সেন্টারের লোক বলতে পারবেন না যে আমাকে ঝাড়খণ্ডের বর্ডারে যেতে হচ্ছে কাজ করার জন্য। এই চিঠি দেওয়ার পরে ওনার ওএসডি আমাকে ফোন করলো, বললো আমি পার্থ ঘোষ বলছি, বললো এটা আমি সিএমের ওএসডি বলছি, আমার এটা মোবাইল নম্বর, আপনি এটা নোট করে রাখুন। আপনাকে একদিন যদি ডাকা হয় আপনি কি নবান্ন আসতে পারবেন? তাই বললাম দেখুন আমি নবান্ন যেতে পারি। তো তখন যে আমি বিজেপির একটা বড় জায়গায় আছে পজিশনে ছিল, ওরা জানতো না। এটা দিয়েছি, করেছি। তো আমি বললাম যেতে পারি, কিন্তু অফিসিয়ালি আপনি লেটার করুন, যদি লেটার করেন তাহলে আমি নিশ্চয়ই আপনাকে আমার চিঠির বেসিসে আপনাকে ডাকা হবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর উনি চলে গেলেন, বলে ম্যাডাম যাচ্ছেন লন্ডন। মনে করে দেখুন সেই সময় লন্ডনে যে ছিল BMW হবে, এই হবে, অনেক কিছু
সেই সময় ম্যাডাম বলেছিল বিএমডাব্লিউকে এখানে পশ্চিমবঙ্গে নিয়ে আসবো, সেই পিরিয়ডের গল্প। ইন দ্য মেইন টাইম কী হলো, নারদা স্ট্রিং অপারেশন আপনারা দেখেছেন সবাই, যেখানে বহু তৃণমূলের নেতা মন্ত্রী তাদেরকে ডাইরেক্টলি টাকা নিতে দেখা গিয়েছিল। তো এই নারদা স্ট্রিং অপারেশন পার্টির নির্দেশে তখন আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল করলাম কলকাতা। তো যেই মামলাটা ফাইল করলাম এটা তো বিরাট একটা হাল্লা হলো, হাল্লা হওয়ার জন্য নোটিশও গেল। তো তার যে কী রেজাল্ট সেটা আমি বলছি, আপনারা সবাই জানেন। সেটা একটা আমারই মামলাতে যে স্ট্রিং অপারেশনে যা হয়েছিল সেটা আমারই মামলা ছিল, আমার নিজের করা মামলা ছিল। তো সেই রেজাল্টে যাচ্ছে না, তারা অনেক বিস্তারিত হয়ে যাবে। তো এইটা যখন মমতা ব্যানার্জি কান অব্দি গেল, এই ভদ্রলোক সেই ভদ্রলোক যে চিঠিটা দিচ্ছে, তারপরে যখন উনি ঘুরে এলেন, আমার বলেছেন ঘুরে আসার পরে যোগাযোগ করবো। তো যোগাযোগ যখন করলেন না, আমি নিজের থেকে ফোন করলাম, যেরকম আপনার আমাকে ডাকার কথা ছিল, যদি ডাকেন তাহলে ভালো হয়। তো বললো যে আপনি কি ওই, তখন ডাইরেক্টলি বললো আপনি কি ওই মামলাটা ফাইল করেছেন? তাই আমি বললাম হ্যাঁ, ওটা আমারই মামলা। ঠিক আছে, আমি পরে আপনাকে জানাবো। আমি বুঝে গেলাম যে ওটার জন্যে আর আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট উনি করলেন না। এটা হলে খুব ভালো হতো। এরপরে বাকি বিষয় যেগুলো দেখুন, এনএইচএর তো আপনি অলরেডি কভার করেই দিলেন। যানজটে যে সমস্যা, সেই সমস্যাটা কিছুটা আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। বাবা আর ছেলে একই জায়গায় যাচ্ছে দুটো গাড়ি নিয়ে, এটাকেও যদি আমরা দেখতে পাই, হয় অনেক সময় দুটো মোটরসাইকেল, দু ভাই যাচ্ছে একই জায়গায় যাচ্ছে, ও ভাই একটা মোটরসাইকেল, ও একটা মোটরসাইকেল। দিল্লিতে দেখবেন ওই নাম্বারিংয়ের একটা সিস্টেম করেছিল। হ্যাঁ, তো এখানেও যদি আমরা আমাদেরকেও কিছু দায়িত্ব দিতে হবে। এবারে যানজটের জন্য দেখুন, টোটোওয়ালা, এদের বিরুদ্ধে আমি নয়, কিন্তু এই যে টোটো এত বেকার ছেলে কি কাজ করবে, টোটো চালিয়ে খায়, এদেরও যদি একটা রুট করে দেওয়া যায়। এরপরে দেখুন, এই যানজট কমাতে গেলে এই রোডটাকেও এক্সপানশন, মানে এক্সপানশনের কথা বললে তখন ধুন্ধুমার কাণ্ড করবে, সেটাও একটা বড় সমস্যা। এনএসপি আপনার মেনটেনেন্স না এতদিন ধরে, কিন্তু আমি বলছি এইটা যখন খুলে যাবে এনএইচটা, বড় হেভি ভেহিকেলগুলো কিন্তু সব ওইদিকে যাবে। হেভি ভেহিকেলের জন্য মেইনলি প্রবলেমটা হয়, তখন কিন্তু মানে যানজটটা হবে, কিন্তু এতটা হবে। এরপরে যে হকারগুলো আছে, এই হকারগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। এই হকারগুলো যদি ডেডিকেটেড প্লেসে আমরা কোথাও শিফট করতে পারি, রিহ্যাবটা দিকে যদি দেখা পান, আর মানুষজনও এই হকার থাকার জন্য যে অকুপেন্সি, যা আমাদের যে ফুটপাথ অকুপেন্সি যেটা, সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলেও আমার মনে হয় যানজটটা অনেক কমে যাবে। সাধারণ মানুষ রাস্তায় হাঁটতে হয়, ফুটপাথ তো অকুপায়। তো ব্যালেন্স করে সব কিছু, যখন জনসংখ্যা দেশের বাড়ছে, তো এই জনসংখ্যা এমন একটা বিভিন্ন পর্যায়ে পৌঁছাচ্ছে, তো আমাদেরকে সাধারণ মানুষ হিসেবেও কিছু দায়িত্ব আমাদেরও আছে। শুধু সরকারের ঘাড়ে বা যে এমএলএ হলো তার ঘাড়ে ফেলে দিলেও কিছু সমস্যার সমাধান করাটা ঝামেলা। আমি এখানে যেটা বলেছিলাম যে মিউনিসিপ্যালিটি যেটা আগে ছিল, রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির আগের তার গৌরব ফিরে পাক। এবং এটাও বলেছিলাম যে মিউনিসিপ্যালিটিতে কোনো ভালো হিন্দুত্ববাদী চেহারা হোক, বলেছেন, ওপেন বলেছে, আপনাদের কাছেও বলছি। এই মিউনিসিপ্যালিটিতে আজকের দিনে দুটো পার্মানেন্ট স্টাফ দিয়ে চলে। এই মিউনিসিপ্যালিটির যে 5খানা স্কুল আছে, একটা করে টিচার আছে। এই মিউনিসিপ্যালিটির ড্রেস যেটা দেওয়ার অ্যালোকেটেড আছে, সেই ড্রেস দেওয়া হয় না বাচ্চা। তো এই মিউনিসিপ্যালিটি আলাদা করবো, এটা আমার, যদি আমি জিতি এবং রাজ্য সরকার আসে, আমি জিতলাম, রাজ্য সরকার এলো না, তাহলে এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো না। সবই যদি 2+2=4 হয়, তাহলে অনেক কিছু জিনিস করা যাবে। এবারে এই মিউনিসিপ্যালিটিকে আলাদা যদি করা যায়, তাহলে দেখুন আমার যেটা ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে সিভিক বডি যে ফেসিলিটি যেটা হয়, যত মাইক্রো লেভেলে করবেন, আমার মনে হয় তত মানে এটার উপকারিতা পাওয়া যাবে। এখন ধরুন এখানে ডেট বা যা কিছু হচ্ছে, যা কিছু সমস্যা আলোচনা দিয়ে হচ্ছে। আর যেটা বললেন যে নতুন করে এটা যদি একটা সাবডিভিশন করা যায়, এটাও আমার নিজস্ব এজেন্ডার মধ্যে আছে। যারা পাণ্ডবেশ্বর, অন্ডাল বা পুরো অঞ্চলটাকে নিয়ে যদি একটা সাবডিভিশন সিটি করা যায়, জামুরিয়া, এবং সেটা ধরুন পরবর্তীকালের বিষয়, সেটা দেখা যাবে কী করা যাবে, বড় প্রক্রিয়া সাবডিভিশন করাটা। তো এই সব বিষয়গুলো ডিপেন্ড করছে যদি আমরা রাজ্য সরকারে আসি। কিন্তু এবারে যে ধরনের লোকজনের সাথে কথা হচ্ছে, আপনারা জানেন অমিত শাহজিও আমার রানীগঞ্জে সেদিনে মানে খান্ডার মাঠে এসেছিলেন, আমার জন্য প্রোগ্রাম করে গেলেন। আমার সাথে যেভাবে যেটুকু কথোপকথন হয়েছে, পুরোটা আমি ডিসকাস করতে পারবো না, কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ভারতীয় জনতা পার্টি এবারে সরকার করছে।
200% ভারতীয় জনতা পার্টি এবারে সরকারে আসছে। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ যেভাবে চাপ দিচ্ছে সরকারে আসার জন্য, কারো কোনো হাতে নেই। এবার সংগঠন আমাদের ভারতীয় জনতা পার্টি ভালো, কিন্তু সংগঠনের বাইরেও মানুষ এবারে ডিসাইড করে নিয়েছে কাকে ভোট দেবে। আমি যেভাবে ঘুরছি এই ড্রেনগুলো যা করছে, ড্রেনের যে অবস্থা, বিভিন্ন জায়গাতে কলের মানে জল নাই, রাস্তা নেই, ভয়ঙ্কর পরিস্থিতি। আপনারা যেখানে যারা এখানে বসে আছেন বেশিরভাগ লোকই ধরুন, যেটুকু আমার ধারণা হাইলি মানে সলভেন্ট লোক, কিন্তু আপনাদের ওইগুলো হয়তো অতটা জানকারি বা সেই ফিলিংস বা যা কিছু হয় সেটা হয়তো আপনাদের মধ্যে নাম আসতে পারে। কিন্তু এখানে রানিগঞ্জের বাসিক লোক অরিজিনালি যারা গরিব মানুষ তারা কিন্তু অত্যাচারিত, একদম অত্যাচারিত। 15 টাকা 17 টাকা দিয়ে ওগুলোকে কেনা হচ্ছে বছরের পর বছর। আমার বক্তব্য একটাই, দেখুন 15 বছর আর 34 বছর প্রায় 50 বছর একটা কন্ট্রারি গভর্নমেন্ট আছে। গভর্নমেন্টটাকে একবার চেঞ্জ না করলে আমরা বুঝতে পারবো না সঠিক বেঠিক কী আছে। ভারতবর্ষে তো ধরুন 20টা রাজ্যে চলছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যখন আছে তার ফেসিলিটি আয়ুষ্মান ভারত থেকে আরম্ভ করে যাবতীয় যা এখানে ইমপ্লিমেন্ট করা দরকার, এগুলো কোনো কিছু এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। এবার মমতার সাথে ঝামেলা সেন্ট্রাল গভর্নমেন্টের, মমতা একরকম তথ্য দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একরকম তথ্য দিচ্ছে। তো এবারে মানুষ কনফিউজ যে মমতা ঠিক বলছে না সেন্ট্রাল ঠিক বলছে। কিন্তু আলটিমেটলি যদি আমরা দুটো সরকারকে এক জায়গায় না আনতে পারি তাহলে কিন্তু আমাদের উন্নতি হওয়ার কিছু চাপ আছে, একদম চাপ আছে, কিছু করার নেই। মানে পলিটিক্যাল ডায়লগ বলে চলে গেলাম, কিছু হবে না, কারণ দিদি উন্নতি করতে পারবে না। 15 বছর আপনারা দেখে নিলেন, টাটাকে এখান থেকে তাড়িয়ে দিল। ওই মাঠটা কী অবস্থায় আছে, টাটার আজকে হতো তাদের বড় শিল্পটা হচ্ছিল, আজকে বলুন সেটা কী অবস্থায় আছে। আজকে দেখুন আমি আপনাদের এই যে উচ্ছেদের ব্যাপারটাই পরে আসছে, ওটা পরে বলছি, আগে এগুলো বলে নিই। কোথায় কৃষি তো শেষ বললেই চলে, এমন একটা দিন আসবে যে সরকারকে চাষ করতে হবে, মানে এমপ্লয়িরা সরকারের এমপ্লয়ি করে চাষবাসের এখন লাভ নাই, রোজগার নাই, বিপণন নাই, সঠিকভাবে তাদের সাথে সহযোগিতা নাই। কটা লোক আগে চাষ করে বলুন, একসময় চাষের উপরে বহু লোক ডিপেন্ডেন্ট ছিল। এই এগ্রিকালচারটাকে সরকার দিয়েই করাতে হবে, বিদেশে করে না, কোনো আল নাই। বিদেশে এই আলের জন্য প্রচুর জায়গা নষ্ট হয়ে বলে আল নেই, একবারে গভর্নমেন্ট নিজের দায়িত্ব নিয়ে পুরো চাষ করে, এবার যা প্রোডাকশন হয় রেসিও ওয়াইজ তাদেরকে লাভ বাড়িয়ে যা হোক দিতে হবে। পিসিএল কোল ইন্ডিয়ার একটা আনুষঙ্গিক কোম্পানি, সে আমাদের রানীগঞ্জের চতুর্দিক ওসিপি ওপেন কাস্ট প্রজেক্টের মাধ্যমে কয়লা তোলার প্ল্যানিং করছে। এটা কেন্দ্রীয় সরকারের পরিযোজনা। মানুষ অতিষ্ঠ, ভয়াক্রান্ত, রানীগঞ্জকে খালি করার চক্রান্ত। আপনাকে জানতে হবে, আপনি যেহেতু দূরে নয়, আমাদের খুব কাছেরই লোক, অন্ডালে পরেই তো আপনার গ্রাম, তো আপনার নিশ্চয়ই জানা থাকবে ঐতিহ্যবাহী শহর এটা। 1876-এর মিউনিসিপ্যালিটি তার গায়ে লেখা আছে, 1885 রানীগঞ্জ স্টেশনে গায়ে লেখা আছে। ফার্স্ট ট্রেন এখানে চলেছে, গুডস ট্রেন। এইসব থাকা সত্ত্বেও রানীগঞ্জকে খালি করার যে প্ল্যানিং সেন্ট্রাল গভর্নমেন্টে চলছে, এটা কি বলবেন? আমাদের কি ভরসা আজকে দিয়ে আমাদের এই বিষয়ে আরো বিশদভাবে সিটিজেন ফোরামের খুব সিনিয়র এখানকার সিটিজেন, is the past chairman of Raniganj municipality, very senior leader of Raniganj in all respect, very respected person. ইনি এই বিষয়ে আরো বলবেন। এছাড়া আমাদের যেটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দুটোকে নিয়েই তৈরি করা হয়েছে। এখন যেহেতু আপনারা রাজ্য সরকারে আপাতত ক্ষমতায় নেই, সেজন্য ওই সমস্যাগুলো আপনাকে আর দিয়ে আমার মনে হয় ভার চাপানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ে ওই ওদের সঙ্গে জড়িত সে কথাগুলোই যদি বলি, আমার মনে হয় আপনার সেগুলোকে আপনার উপরে যারা লিডারশিপ আছে তাদের সঙ্গে কথা করতে সুবিধা হবে। দেখুন, এটা রাজ্য সরকারের ডিসিশন, তাও আপনার বছরে আনা দরকার। রানীগঞ্জে নতুন কোনো নকশা পাস হওয়া বন্ধ হয়ে গেছে, নতুন ঘর বাড়ি করতে দেওয়া হচ্ছে না। মানে কি? মানে রানীগঞ্জ ছেড়ে দিন, এটা অবশ্য স্টেট গভর্নমেন্টের, আপনাদের নয়।
তাও আমি আপনাকে এটা বলছি, বারবার বলছি। এই এত স্কোয়ার ফিট এই ফার্স্ট ফ্লোর এরিয়া, তার 500 আগে, তারপরে 300, তারপরে আমরা পাঠিয়েছি ওই কনজেন্সি এমপি ওই ববি হাকিমের যেটা আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তাকে দিয়েছি, দেখছি, করছি, কিন্তু নকশা পাস হচ্ছে না। রানীগঞ্জে মাঠের তৈরি শুধু কয়লা আছে। HR কর্মকার, one of the greatest scientists on coal of India, রানীগঞ্জ চেম্বার অফ কমার্স অফিসে আজ থেকে 10-12 বছর আগে এসেছে। এই পরিষ্কার ভাবে বলে গেছে, এই যে রানীগঞ্জের কোল সিম রানস ফ্রম রানীগঞ্জ টু বে অফ বেঙ্গল, কোথায় নিয়ে যাবেন আমাদেরকে আপনারা? দুর্গাপুরে কয়লা নেই, করে দেখুন দেখি। তবে আমরা প্রশ্নায়, কয়লা আমাদের সম্পদ নয়, কয়লা আপনাদের সম্পদ, কয়লা দেশের সম্পদ, এটা কেউ না করতে পারে না। আমরা না কোথায় করছি? আমরা বলছি যে ডিপ মাইনিং যেটা আগে আপনারা করতেন, 400 ফুট 500 ফুট, এটা অস্ট্রেলিয়াতে ডিপি ল্যান্ডে, ইংল্যান্ডে যেগুলো টেকনিক চলে এসছে, তাহলে ডিপ মাইনিং করা হচ্ছে। নিচে গিয়ে মাটির তলা থেকে আপনারা কয়লা তুলুন, তারপরে উপরে জনবসতি থাকবে, শিল্প থাকবে, আমার কোনো আপত্তি নেই। আপনারা ওসিবি যদি করেন, আপনি চিন্তা করুন কি অবস্থা হবে। সেও প্ল্যানিং আমার চারদিকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব দিকে কাজ চলছে। আমরা ঘুরেছি, রানীগঞ্জ সিটি ইনফরমের টিম পুরো গ্রামে গঞ্জে যাচ্ছে, সবার কাছে খবর নিয়েছিল, হ্যাঁ ওরা তারা এসেছিল, বলছে টাকা লাও, বাড়ি খালি করে দাও। একটু চিন্তা করুন আপনারা। जी हमारे एग्जीक्यूटिव कमेटी के मेंबर राम राय जी और हमारे सब कमेटी के एग्जीक्यूटिव कमेटी के मेंबर सब हैं, ये विमल देव हैं। आज हमारे बीच हमारे रानीगंज क्षेत्र से बीजेपी के कैंडिडेट श्री पार्थो घोष जी आप लोगों के सामने मौजूद है। मैं सभी से एक बार परिचय करा देना चाहता हूँ। ये सर हमारे चीफ एडवाइजर आर के खेतान जी, हमारे वर्किंग